সুকুমার রায়ের জীবনের হিসেব কবিতাটা মনে আছে? খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকাখানি ডুবলো বুঝি দুলে। দুপুরের আকাশ কালো করা ঝড় বা বৃষ্টি না হয় বাদই দিলাম, কিন্তু তারাতলায় গোডাউন বিপর্যয় নিয়ে যে ঝড় উঠেছে তাতে কার কার নৌকো ডুবি হবে সেই নিয়ে রাজনীতি তোলপাড়া। সেই নিয়েই প্রথম প্রশ্ন। টাকা নিতে নিতে মৃত্যুপুরী হয়েছে কলকাতা, কেউ ছাড় পাবে না। তারাতলায় বিল্ডিং প্ল্যানে ববি হাকিমের সই দেখিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। প্ল্যান বেআইনি নয়, সুপারভিশনে ত্রুটি ছিল, দাবি প্রাক্তন মেয়রের। কিন্তু যাদের গাফিলতিতে এতগুলো মানুষের মৃত্যু হলো তাদের শাস্তি হবে কবে? দ্বিতীয় প্রশ্ন। বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন নাম নিয়েছেন তখন প্রাক্তন মেয়রের কোনো দায় থাকলে তাকেও গ্রেফতার করা হোক, সরাসরি দাবি কুণাল ঘোষের। কিন্তু কালীঘাট তৃণমূল কি গ্রেফতারের দাবি তুলে দায় এড়িয়ে যেতে পারে? তৃতীয় প্রশ্ন। পুরসভা থেকে তোলা 200 কোটি দিয়ে তৈরি হচ্ছে তৃণমূল ভবন, কালীকে তুললেই সব বেরোবে। প্রাক্তন মেয়রের ডান হাত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে বললেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির বল কি এবার কালী থেকে কালীঘাটে গড়াবে? চতুর্থ প্রশ্ন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একের পর এক অফিসারের নাম নিয়ে মুখ্যমন্ত্রী বললেন কেউ দায়িত্ব পালন করেননি, ছাড়াছাড়ির কোনো সিন নেই। তলা থেকে মাথা পুরনো এই দুষ্টচক্র কি আদৌ ভাঙতে পারবে নতুন সরকার? পঞ্চম প্রশ্ন। আরজিকর কাণ্ডের তদন্তে গা ছাড়া মনোভাব সিবিআই। এইরকম চললে তদন্তভার কেড়ে নেব, সিবিআইকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টে। বদলেছে সরকার, বদলেছে তদন্তকারী দলও। ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তারপরও কোন রহস্যে এখনো গতি আসছে না সিবিআই তদন্তে? তবে শুরুতেই দেখাবো তারাতলা বিপর্যয় কাণ্ডে বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি ফিরহাদ হাকিমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন এইটা, দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন পুরো আমরা এটা বের করেছি, দেখুন ফল্টি ডিজাইন। এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। তারাতলায় ভয়াবহ বিপর্যয়, 11 জনের মৃত্যু। এই আবহে এবার সরাসরি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আক্রমণ করলেন পুরনো তৃণমূল সরকারকে, নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোনো দোষীকে না ছাড়ার হুঁশিয়ারিও দিলেন মুখ্যমন্ত্রী। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। এটা ইল্লিগাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল। কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন, সেটার বোধহয় গাফিলতি ছিল। আর এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে, তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। তারাতলার ঘটনায় এখনো পর্যন্ত গোডাউনের মালিক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহেরাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই আবাসনে 6টি ফ্ল্যাট রয়েছে তার। আবাসনে গিয়ে প্রথমে শম্ভুনাথ বেহেরার খোঁজ পায়নি পুলিশ, দেখা হয় সিসিটিভি ফুটেজ। এরপর আবাসনের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশ সূত্রে খবর,
তল্লাশির সময় একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় শম্ভুনাথ বেহেরাকে। গোটা ঘটনার তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। So there is no proper maintenance of register. We've already SIT team they have formulated an SOP and will be interrogating all the persons involved. আরও কিছু তালিকা বানানো হয়েছে যাদের ইন্টারোগেশন করা হবে। এরপর কি হবে? তদন্ত কি গভীর অবধি পৌঁছবে? সেদিকেই নজর সবার। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। মুষলধারে বৃষ্টি, কলকাতার রাস্তা জলে হাবুডুবু, আর তার আগে প্রবল ঝড়ে তোলপাড় শহর। কিন্তু আসল ঝড় তো আজ উঠল বিধানসভার ভেতরে। মাথায় বাজ কিনা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর সরাসরি নিশানায় আজ প্রাক্তন মেয়র। আবহাওয়ার লাল সতর্কতা বিদ্রোহী তৃণমূলের অন্দরে কোথাও জারি হয়েছে কিনা জানা নেই, কিন্তু আজ মুখ্যমন্ত্রী হাতে এই নথি দেখিয়ে বললেন বিধানসভায় দাঁড়িয়ে তারাতলার ভেঙে পড়া গোডাউনের বিল্ডিং প্ল্যানে খোদ ববি হাকিমের সই রয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন। তারাতলার মতো কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। কালও এই অনুষ্ঠানে আপনাদের দেখিয়েছিলাম তারাতলার বিল্ডিং প্ল্যান পাস হয়েছিল এবছরের 17ই জানুয়ারি। আজ মুখ্যমন্ত্রী বলছেন এ তৃণমূলের পাপের ফল। কিন্তু আমাদের প্রশ্ন হলো, সেই পাপের আসল মাসুল তো দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা কেউ মারা যাচ্ছেন, কেউ চিরকালের মতো পঙ্গু হয়ে যাচ্ছেন, কেউ জীবিকা হারাচ্ছেন, কেউ প্রিয়জন হারাচ্ছেন, কেউ বাস্তুহারা হচ্ছেন, কারো সংসার ভেসে যাচ্ছে। আমি প্রথমেই চলে যাব আজ সজল ঘোষের কাছে, কারণ সজল শুধু বরানগরের বিধায়ক নয়, সজল গত 5 বছরের কাউন্সিলরও বটে। কলকাতায় গোডাউন ভাঙুক বা বাড়ি ভাঙুক বা কলকাতা আজকের মতো জলে ভাসুক, তৃণমূল যা করে গেছে সজলরাই বলছে তাতেও কিন্তু ঘটনা ঘটলে প্রাথমিকভাবে দায় যেটা, সেটা বর্তমান সরকারের ঘাড়েই এসে পড়ে। সজল মানবে? দাদা, উদ্ধার কার্যে যদি কোনো গাফিলতি থাকে তার দায় নিশ্চয়ই আমরাই নেব, কিন্তু এই ঘটনাটার দায়ে একটা 1.5 মাসের শিশু আমাদের সরকার আর এই পুরনো বিশুরা যে কাণ্ড করে গেছে, আমি বলছি ভগবান ছাড়া এই শহরকে কেউ রক্ষা করতে পারবে না। ভগবান ঈশ্বর ছাড়া, দেখুন যেটা পড়ছে সেটা নিয়ে আলোচনা করছেন, যেটা দাঁড়িয়ে আছে আজকে সেটা নিয়ে আপনি আলোচনা করছেন। প্লাস হচ্ছে, ধরো তোমরা কালকে বলছো যে যেগুলো নির্মীয়মান বাণিজ্যিক বহুতল তার অডিট হবে 31শে জুলাই অবধি, কাজ বন্ধ রাখবে, কিন্তু এর বাইরে যেগুলো হয়ে গেছে। দাদা, এটাই তো বলছি, এটা সিপিএম, দেখুন 85 সাল থেকে কর্পোরেশনটা নতুন করে ফরমেশন হয়। আমি আপনাকে বলছি সিপিএম এর শেষের দিকটা, শেষের 10টা বছর থেকে এই অসুখের শুরু। আর এখন তো ওপেন মার্কেট, খোলা বাজার। হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাড়িটা বিক্রি মানে লোকে বসবাস শুরু করে দিয়েছে, আজকে এই বাড়িটার এলিভেশন সম্বন্ধে আপনি কি জানেন? এই স্টুডিওটা আপনি কিছু জানেন না। আজ যদি পুরসভা বলে যে তুমি এখন কাজ বন্ধ রাখো, হ্যাঁ, এবং আমরা এটাকে পুরো চেক করবার কল বলছে, আপনি দেবেন? আপনি রাজি হবেন না। মানুষের এই যে কনসেপশন, আচ্ছা বসত বাড়ি ভাবো, একজন যে পয়সা দিয়ে সারা জীবনের সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনছে, সে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর কি জানে? এবার আমি আপনাকে বলছি দাদা, এটা শুধু কলকাতার নয়। আজকে মেয়র, আজকে মুখ্যমন্ত্রী বা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতা সহ আরো 6টা জায়গায় পুরো যে কোনো ধরনের নির্মাণের কাজ বন্ধ থাকবে, সঠিক। আমি বলছি এটা 1 মাস বন্ধ রেখে আপনি কিছু করতে পারবেন না, এটা কয়েক বছর, 1 বছর অন্তত বন্ধ রাখতে হবে, তবে যদি আপনি খুঁটিয়ে দেখতে পারেন। যেগুলো হয়ে গেছে কিছু করার নেই, ভগবান মানে বলছে এখানে বাইরে, আমি বলছি সেই বাড়িগুলোর বাইরে একটা চাঁদ তারা, একটা ত্রিশূল, হ্যাঁ, আর একটা যীশু খ্রিস্টের ক্রস লাগিয়ে রেখে দিন, এছাড়া বাঁচানোর কোনো রাস্তা নেই। মানে সজল যা বলছে, আজকে সকালে চোখ খুলে প্রথম খবর যেটা জানলাম সেটা হচ্ছে ভেনিজুয়েলায় ওই ভয়ঙ্কর ভূমিকম্প, রিক্টার স্কেলে 1 বার 7 বার, আবার আফটার শকটাও 7। আমি বলছি যে অর্থাৎ কলকাতার সজলরাই বলছে যা অবস্থা, 5 বছর যে কাউন্সিলর এই শহরে, তাতে মানে আমি বলছি ভেনিজুয়েলা হতে ভূমিকম্প লাগবে না, একদম লাগবে না। আমি আপনাকে একটু বোঝাই, আপনি আমাকে একটু আনইন্টারাপ্টেড টাইম দিন। আমি বলছি কটা ভূমিকম্পে, কটা বড় ঘটনায় আপনি গত 20 বছরের ইতিহাসে একটা কলিন লেনের বাড়ি ছাড়া নতুন বাড়ি, পুরনো বাড়ি পড়তে দেখেছেন?
আমরা যে বাড়িগুলোর গায়ে বিপজ্জনক সেটে রেখেছি সেগুলো কিন্তু পড়ে না, তার থেকে ইট খসে পড়ে। কিন্তু যে বাড়িগুলো দেখতে সুন্দর ঝাঁচকচকে ভেঙে পড়ে, কোল্যাপস হয় সেই বাড়িগুলোই। কারণ আমি আপনাকে বলছি, গতকালের আমি একটা মিটিংয়ে বসেছিলাম, আমার বরানগরের পুরো যারা এই বিল্ডিং বিভাগের আছে। সজল, আবার আসবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই যাকে নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাইছিলাম সজলের পর থেকে, কালীচরণ ব্যানার্জি, কালীচরণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে, ফিরাদ আটক করা হয়েছে, এখনো গ্রেফতার বলা হয়নি, এবং ফিরাদ হাকিমের প্রাক্তন ওএসডি। আমি একেবারে এই প্রোফাইলে আসবো, কিন্তু তার আগে সজল, আমি তুমি আগে বলো, চিনতে এই কালী ব্যানার্জিকে? হ্যাঁ, আমি মা কালীকেও চিনি, প্রিজন ভ্যানে দেখেছিলাম, এই কালীকেও নিশ্চয় তোমাদের প্রিজন ভ্যানে দেখবো, দুটোই আমি চিনি। চিনবো না কর্পোরেশনে যাই। এখন অবশ্য পুলিশ গ্রেফতার বলছে না, আটক। যাই হোক, আমি আপনাকে বলছি শুনুন, কেউ বলছে মেয়রের ডান হাত কি বাঁ হাত জানি না, কিন্তু মেয়রের হাতে মালটা কিন্তু এর হাত দিয়েই পৌঁছাতো, এটা জানি। আপনারা শুনুন, লোকে পিএ রাখে, পিএ কে তো চালায়, পিএ কে চালায় তার মালিক বা তার অফিসার, এই যা বলবে সেটাই হতো। যেমন ঠাকুরের আপনি পুজো করতে গেলে একটা পুরোহিত লাগে, তো পুরোহিত খুশি হলে ভগবান খুশি হবে। হ্যাঁ, পুরোহিত যেটা বলে দেবে ঠাকুর এরম খাও, সেটাই খাবে, ঠিক একদম তাই। কালীবাবুকে টপকে আপনি বাংলাদেশ এদেশ ওদেশ করা যেতে পারে বিএসএফকে টপকে, কিন্তু কালীবাবুকে বাদ দিয়ে আপনি মেয়র অব্দি কিছুতেই পৌঁছাতে পারবেন। মানে আমি বলছি যে আমাদের ছোটবেলায়, শোনো আমি তোমার কাছেই আসছি, যে গুরু দক্ষিণা বলে একটি ফিল্ম হয়েছিল, তাতে কালী ব্যানার্জিকে তাপস পাল গুরু দক্ষিণা দিয়েছিল। আমি বলছি যে এই কালী ব্যানার্জি অর্থাৎ গুরু দক্ষিণা নয়, ইনি গুরু ছিলেন বলছো? একদম 100%। আরে মালা রায়ের সাথে তো ওনার অশান্তি হয়েছে, আমি নাম করে বলছি তো। আমি আপনাকে বলছি কতটা পাওয়ারফুল। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কিছুদিন আগে ওর নামে এফআইআর হয়েছে, একদম দেখাবো আমি, সেই এফআইআর সত্ত্বেও কিছু হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে টাকা তোলার অভিযোগ এসেছিল, একদম। দাদা আমি আপনাকে বলছি, যেটা বলছিলাম এক লাইন বলতে দিন। আমি সেখানে বরানগর পুরসভায়, সেখানকার রুলস হচ্ছে তুমি যেমন খুশি বেআইনি করে নাও, যেমন খুশি, কোনো আইন নেই। বিশ্বনাথ দা আমার বরানগরের ভোটার, যেমন খুশি বেআইনি করে নাও। পুরসভাকে শুধু তুমি 400 টাকা স্কোয়ার ফিটে রিভাইজ করিয়ে দিলে সেটা ফাইনাল। আপনি সয়েল টেস্ট করেছেন, তাকে আপনি পারমিশন দিয়েছেন দোতলার, সে 6 তলা অবধি করতে পারে। আমি পয়সা দিয়ে যা কিছু রেগুলারাইজ করতে পারি, এন্ড দিস ইজ রুলস। হ্যাঁ, দিস ইজ রুল, মানে রেগুলারাইজ করা আছে, ভয়ঙ্কর। আপনি ভালো করে বুঝুন যে আপনি 1000 স্কয়ার ফিট এফআইআর তাকে দিয়েছেন, সে 5000 এফআইআর করে ফেললো, তাকে সে যদি পেনাল্টিটা দিয়ে দেয়, এটা লিগালাইজ হয়ে গেল, তো সে বিল্ডিং তো ভেঙে পড়বে। বিল্ডিং ভাঙবে না তো। আমি বলছি আমি ভিত করেছি দোতলার, আমি 4 তলা করে বাকি দোতলা রেগুলারাইজ করলে কিন্তু আমার বিল্ডিং তো তাই থাকবে। বললো না, যেটা বললো না, এই যে মানে রেগুলার করে নেওয়া, রেগুলারের টাকা 100 টাকা যদি সরকারের এক্সচেকারে যায়, আর নেতার কাছে গেছে 500 টাকা, না সে তো গেছে বিপুল পরিমাণে টাকা নেতারা করেছে। এই যত ইল্লিগাল কনস্ট্রাকশন তত লাভ, যত ইল্লিগাল কনস্ট্রাকশন তত লাভ। আমি একেবারে কালীচরণ ব্যানার্জির কথা বলছি। দেখুন, 1976 সালে কালীচরণ ফিল্মে ইন্সপেক্টর কালীচরণের ভূমিকায় গোটা দেশে জনপ্রিয় হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা, যিনি ঘটনাচক্রে এখন তৃণমূলের সাংসদ। পশ্চিমবঙ্গের একসময়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখ খানের দিলওয়ালে ফিল্মে শাহরুখের নাম ছিল কালী। তবে আজ এই প্রবল ঝড় বৃষ্টির দিনে দেখা গেল তৃণমূলের কালীযোগ শুধু কালীঘাটের স্থান মাহাত্মেই আটকে নেই। বোঝা যাচ্ছে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরেও আর এক প্রভাবশালী কালী বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের তোলা কালীর ছিটে শটান মেয়র ফিরাদ হাকিমের গায়ে লাগতে পারে, এতটাই প্রভাবশালী। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, কোট আনকোট, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনকে কালী না বললে কোনো প্ল্যান পাস হয় না। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। কোথায় দাঁড়িয়ে বলছেন? বিধানসভার ফ্লোরে। যারা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দিই, এই কালী বা কালীচরণ বন্দ্যোপাধ্যায় কে? কলকাতার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের প্রাক্তন ওএসডি। এর আগেও তাকে নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন এই সংবাদ শিরোনামে এসেছে। সজল একটু আগে যে ঘটনাটা বলছিল, 2024 সালের 27শে সেপ্টেম্বর ফিরাদ হাকিমের তৎকালীন এই ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী।
তার অভিযোগ ছিল কোট আনকোট ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষের কাছে তোলা আদায় করছেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। এই অভিযোগপত্রটা পাঠানো হয় ডিসি সাউথকে। অভিযোগ জমা পড়েছিল, আবার বলছি, শেক্সপিয়ার সরণি থানায়, কিন্তু তারপর কি হলো জানা যায় না। শোনা যায় যে যেহেতু WBCS অফিসার বা সরকারি অফিসারদের গ্রেফতারের ক্ষেত্রে একেবারে রাজ্য সরকারের অনুমতি লাগে, সেই রাজ্য সরকার তৃণমূলের সরকার নাকি সেই অনুমতি দেয়নি। এবার গোডাউন বিপর্যয়, খোদ মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো সেই কালীচরণের নাম। আর শুভেন্দু অধিকারী আজকে বললেন কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। অর্থাৎ কালী কাহিনীর মাহাত্ম্য অসীম। কালীঘাটের কাকুর থেকেও কর্পোরেশনের কালীকে বোধহয় বেশি প্রভাবশালী মনে হচ্ছে। একদিকে কালীঘাট, অন্যদিকে ক্যামাক স্ট্রিট। অনির্বাণ কি বলছি? দেখুন, এখানে বিষয় কুণালদা, কুণাল ঘোষ আমাদের প্রধান মুখপাত্র, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যাদের দায় আছে বলে বর্তমানে সরকার মনে করছেন প্রপার ইনভেস্টিগেশন করে যাকে মনে হবে গ্রেপ্তার করুন। দেখুন, যেখানে মানুষের প্রাণ গেছে সেখানে নির্দিষ্টভাবে দলের দায়, এই দায়, সেই দায় বলে কোনো রকম ঝেড়ে ফেলার কিছু নেই। এখানে যদি ফিরহাদ হাকিম মনে হয় যে আপনিও তৃণমূলে ছিলেন, সেটা আমি জানি কি হওয়ার আগে ছেড়েছেন, শেষ করে নি, শেষ করে নি। এখানে যা একবার থামাচ্ছি, অনির্বাণ রেফার করলো যেহেতু কুণাল ঘোষ ঠিক কি বলেছেন দেখুন। যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। এটাই আগের দিন বলেছিলাম যে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে যারা ধোয়া তুলসী পাতা সাহায্যে অন্যদিকে গিয়ে বসে, তাদের কিন্তু প্রোটেকশন দিলে হবে না। আপনি যখন অভিযোগের আকারে আপনি কাগজটা দেখিয়েছেন তাহলে অ্যারেস্টও আপনাকে করতে হবে। তা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখিয়েছেন আপনারা সবাই দেখেছেন, অভিযোগের আকারেই তো দেখিয়েছেন, তো তাহলে অ্যারেস্ট হবে না কেন? তার কারণ তথাকথিত নতুন তৃণমূলে গেছেন, নিচু তলার নিচু স্তরের তারা তাদের 2-3 জন অ্যারেস্ট হয়ে গেল, আর বড় মাপের নেতা যার সই দেখা যাচ্ছে সেই নথিতে, তিনি দোষী না নির্দোষ আমি জানি না, আমাদের জানার কথা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী দেখিয়েছেন অভিযোগের আঙ্গিকে দেখিয়েছেন বিষয়টা, এই দেখুন কে করেছে, তো তাহলে তাকেও অ্যারেস্ট করা উচিত। যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। দেখুন, এই অনুষ্ঠান শুরুতেই আমি 2 নম্বর প্রশ্নে বলেছিলাম যে কালীঘাট তৃণমূল কি গ্রেফতারির দাবি তুলে দায় এড়িয়ে যেতে পারে অনির্বাণ? দেখুন, কথা তো এখানে স্পষ্ট, দায় এড়ানো না এড়ানোর বিষয় নয়। আজকে যে মুচলেখা তৃণমূলে যারা গেছেন তারা যদি মনে করেন যে যেহেতু তারা মুচলেখা দিয়ে রেখেছেন শুভেন্দুবাবুর কাছে, অতএব তারা কোনো কিছুতেই তাদের কিছু হবে না, এটা ভেবেই তো তারা গেছেন। বাকিটা তারা তাহলে তো তোমার শুভেন্দুবাবুকে আজ সাধুবাদ জানানো উচিত, কারণ তোমার কথা অনুযায়ী মুচলেখা দেওয়ার পরও তিনি কাগজ তুলে দেখাচ্ছেন যে কাদের কাদের সই আছে। কাগজ তুলে এরকম কাগজ তুলে না, একদম অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়ে শুভেন্দুবাবু টাকা নেওয়ার ভিডিও বিজেপি দেখিয়েছিল একসময়, কিছু করেছে কি? করে তো নি। আজকে শুধু কাগজ দেখালে হবে না। আজকে যে 134 নম্বর ওয়ার্ডের গার্ডেন রিচে বিল্ডিং ভেঙে পড়ার, এইটা না হলে তো আলোচনা হতো না, তোমরা এখানে বসে হয়তো কালীনামই জপ করতে। কোন রকম কালীনাম জপ করার কিছু নেই। আমি একটা স্পষ্ট কথা বলি, দেখুন, যোগ দিবসের দিন 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, যার বিরুদ্ধে বিজেপি এমনকি শুভেন্দুবাবু নিজেও একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছিলেন, তিনি যোগ দিবসের দিন শুভেন্দুবাবুর পা ধরে প্রণাম করলেন। আজকে সেই শামস ইকবালের যদি প্রয়োজন পড়ে তাকে গ্রেপ্তার করবেন, নাকি মুচলেখা লিখে পা প্রণাম করে নিয়েছেন বলে আর কিছু করবেন না? আচ্ছা, তোমরা যখন মানুষ ভূঁইয়া বা অর্জুন সিংকে নিয়েছিলে সেই মুচলেখাগুলো রাখা আছে তো? আমরা দিদির বাড়িতে আমরা ক্ষমতায় 15 বছর ছিলাম, তার মধ্যে 10 বছর শুভেন্দুবাবু সেই ক্ষমতার মাথায় ছিলেন। তারপরে তিনি মানুষ ভূঁইয়া আর অর্জুন সিং দলে আসবেন কিনা এই সিদ্ধান্ত মমতা ব্যানার্জি আর তার ভাইপো নিতে পারেন। শুভেন্দু অধিকারী নেওয়ার ক্ষমতা ছিল না। শুভেন্দুবাবু যে 10 বছর ক্ষমতায় ক্ষমতার মাথায় ছিলেন না, চূড়াতে তো ছিলেন না, এইটুকু তিনি তো কাজ করেছেন। কিন্তু আমার বক্তব্য একটাই, যে আজকের দিনে দাঁড়িয়ে সরকার যদি একটা নাম বলে
যাদের নাম বলছে, যে মুচলেখা ফ্যাকশনের নাম বলছে, তারা স্রেফ মুচলেখা লিখে দিয়েছে বলে তারা কি বেঁচে যাবে, নাকি স্রেফ নামটা ব্যবহার করে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া হবে, এটা আমাদের প্রশ্ন। এখানে যদি এই তারাতলাতেই, হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে, 1.5-2 বছর আগে যখন বাড়িটা কোল্যাপস করে গেছিল, তখন এদের বক্তব্যটা কি ছিল? আজকে যেহেতু ও ওই দল থেকে বেরিয়ে গেছে বলে এখন অনেক বড় বড় কথা বলছে। এর মধু তো এরা সবাই খেয়েছে। আরে বাবা, আপনি তৃণমূলে ছিলেন যখন শুভেন্দু তৃণমূলে ছিল এরকম ভাবে ফিরতে পেছনে কোথায় চলে যাবে? আজকে ফিরে আসুন, আজকের দিনে দাঁড়িয়ে বলছি ফিরহাদ হাকিমকে গ্রেফতার করবেন। এই ফিরহাদ হাকিমকে কি গ্রেফতার করবেন? এই ফিরহাদ হাকিমকে আগে কি করুন বলুন? ফিরহাদ হাকিমকে আমি বলছি যে এত গ্রেফতারির কথা হচ্ছে, আবার বলছি পুলিশ এখনো গ্রেফতারি বলছে না, ডিটেন বা আটক বলা হচ্ছে, কিন্তু কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? নিঃসন্দেহে বন্দ্যোপাধ্যায় নামের সঙ্গে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরে ক্ষমতাশালী বন্দ্যোপাধ্যায় আরও আছে। আজকে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের এই কাহিনী সম্পূর্ণ সামনে এলে তা বোধহয় আরও স্পষ্ট করে বোঝা যাবে কে এই কালীচরণ। দেখুন তো। গ্রেপ্তার করা হলো প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। ঝড় বৃষ্টির প্রবল তাণ্ডব বাইরে, পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এখন বইছে ঝোড়ো হাওয়া। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। যদি দোষ করে থাকে অ্যারেস্ট করুন, কালী শুদ্ধ অ্যারেস্ট করুন, কালীর মালিক সহ অ্যারেস্ট করুন। স্বপ্নজন ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কালোজয়ী একটা গান ছিল। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, 7 মহলা স্বপ্নপুরীর নিভল হাজার বাতি। দুর্নীতি সিন্ডিকেটের সৌজন্যে যারা কোটি কোটি টাকা কামাতে গিয়ে মানুষকে ঠেলে দিয়েছে মৃত্যুকূপে, তাদের কুকর্মের বাতি নেভার সময়ও কি আসতে চলেছে? এই আবহে কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে সরাসরি হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আর এই সময়ই তার মুখে এলো একটা নাম, কালী। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কিন্তু কেই কালী? আসল নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন তার ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন। বৃহস্পতিবারও পুরসভায় এসেছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তবে ক্যামেরার সামনে আসতে চাননি। যখন ফিরহাদ হাকিম মেয়র ছিলেন তখন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় বা কালীবাবু বসতেন হচ্ছেন ঠিক মেয়রের ঘরের সামনে, কারণ তিনি ছিলেন ওএসডি টু মেয়র। কিন্তু এখন কালীচরণ বন্দ্যোপাধ্যায় বসেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে মিস্টার কালীচরণ ব্যানার্জি, ম্যানেজার অ্যান্ড কন্ট্রোলিং অফিসার, এমপি ল্যাড বিইউপি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দরজা বন্ধ, যেমনটা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে এদিনও তিনি এসছিলেন, কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। সূত্রের খবর, 2003 সালে রেভিনিউ সার্ভিসে যোগ দেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। 2006 সালে WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় দ্বিতীয় হন, পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রথম। 2008 সালে পুলিশের চাকরিতে যোগ দেন। পরে 2009 সালে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ডেপুটি ম্যানেজারের পরীক্ষায় প্রথম হন। যোগ দেন কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। সেই সময় ওই বোরো চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। পুরসভার সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হবার পর ওএসডি হিসেবে তার সব কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে কালীবাবু হয়ে যেতে হতো সবাইকে। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কার কন্ট্রাক্টর সংস্থা তৈরি করছে, কে কন্ট্রাক্ট পেয়েছে, পোর্ট কাকে জমি দিয়েছে, এটা তো জানার দায়িত্ব আমার নয় বা আমার এখতিয়ারও নেই। আইন যেটা, রুল বুক যেটা,
সেটা এসিদের দিয়েছে, কিন্তু ডে টু ডে এসি যেতে পারে না, কারণ এত এসি নেই। ওখানে কি হয়েছে আমি জানি না। এই তদন্তে তিনি যাদের যাদের নাম বলেছেন, যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে, তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। যার নামে 80টা বেআইনি 80খানা বেআইনি নির্মাণের অভিযোগ, সে বালিশচাটা তৃণমূলের পদে চলে যাচ্ছে বলে তার পুলিশ যাবে না, অ্যারেস্ট হবে না? এরপর রাতেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূল সরকার বিদায় হয়েছে এখনো 2 মাস পূর্ণ হয়নি, তার মধ্যেই আলমারি থেকে কঙ্কালের স্তূপ বেরোতে শুরু করেছে। একদিকে প্রাক্তন মেয়রের ওএসডি, তো অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। ঘটনাচক্রে আজই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সুমিতের মামলায় বলেন, কোর্ট আনকোর্ট, আপনাকে অযথা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে না, আপনার বিরুদ্ধে অপরাধের একাধিক প্রমাণ রয়েছে। এবার মুখ্যমন্ত্রী প্রাক্তন মেয়রের বিরুদ্ধে করা অভিযোগের কথায় সরাসরি আসি। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন ববি হাকিমের সই আছে। যে নথিটা দেখাচ্ছেন সেটা হচ্ছে এইটা। এমবিসি মিটিংয়ে রেজলিউশনে দেখা যাচ্ছে স্বয়ং মেয়রের সই, আর মিটিংয়ের ডেট হচ্ছে 20শে নভেম্বর 2025। মনে রাখতে হবে, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমি বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ মানে এমআইসি বিল্ডিং। এই নথিতে দেখা যাচ্ছে যে গ্রেফতার হওয়া শম্ভুনাথ বেহেরা মানে বেহেরা ব্রাদার্সের অংশীদারের আবেদনপত্রের ভিত্তিতে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি বা এমবিসির বৈঠক বসেছিল, আর তার রেজলিউশন হচ্ছে, শেষ বাক্যটায় আসুন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, দেয়ার ইজ নো ভায়োলেশন অফ বিল্ডিং রুলস অ্যাজ সাচ। ভাবুন, আর তাতে সই করছেন কে? খোদ প্রাক্তন মেয়র, যিনি একই সঙ্গে বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ, ফিরহাদ হাকিম। আমার পরের বক্তা বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের কাছে আমার প্রশ্ন থাকবে, তাহলে তো এর তদন্ত শুরু করতে গেলে একেবারে মাথা থেকে নিচ অবধি, কালকে রাতে সিট গঠন করা হয়েছে ফিরদৌস, এ তো শুরু থেকে শুরু করতে হবে। আমি প্রথমেই আপনি এই কাগজটা যেটা দেখাচ্ছিলেন না, এই এমবিসি স্ট্যান্ড ফর মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি, একদম, এবং এই কেএমসি বিল্ডিং রুল 2009 অনুযায়ী, সেই রুল 37 অনুযায়ী এই কমিটিটা তৈরি হয়। এই কমিটিতে কে কে থাকে আমি শুধু এই আইনটা পড়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন, দিয়ে এই শোয়ের মাহাত্ম্যটা বুঝতে পারবেন। বলছে মেয়র ইন কাউন্সিল তারা এই এমবিসি তৈরি করবে। এই এমবিসিতে আইন মোতাবেক রুল 37 সাব রুল 2-তে বলা আছে কে কে থাকবে। 1 শ্যাল বি এ নমিনি অফ দ্য কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ কেএমডি এর একজন নমিনি। 1 শ্যাল বি নমিনি অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা। 1 shall be the director of West Bengal Fire Services or his nominees. 1 shall be a nominee of the state government. 1 shall be the chief engineer, Municipal Engineering Directorate of Department of Municipal Affairs, Government of West Bengal. 1 shall be a architect of repute to be selected in consultation with the Council of Architecture constituted under Section 3 of the Architecture Act 1972. 1 shall be a town planner. 1 shall be a nominee of the Department of Environment, Government of West Bengal. তাহলে এমবিসিতে এক মেয়রের কোনো স্থান নেই, কারণ মেয়রিয়াল কাউন্সিলই তো এমবিসিরা তৈরি করছে। এই এমবিসির কাজ কি, ওটা রুল 38-এ বলা আছে। এমবিসি কি করবে, একটা প্ল্যান স্যাংশন করলো, তারা পাঠাবে মেয়রিয়াল কাউন্সিলে। তাহলে এখানে এমবিসিতে মেয়র এই ফিরহাদ হাকিমের সই কেন, আমার তো মাথায় ঢুকছে না। যেখানে এমবিসিতে মেয়রের কোনো স্থানই নেই, যেখানে মেয়র ইন কাউন্সিল, কারণ এটা একটা এক্সপার্ট বডি, যেখানে পুলিশ রয়েছে, যেখানে ফায়ার এক্সপার্ট রয়েছে, এনভায়রনমেন্টাল এক্সপার্ট রয়েছে, বিভিন্ন এক্সপার্টদের, আর্কিটেকচারাল এক্সপার্ট রয়েছে, সেই এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দেবে। কারণ এই যে কমিটিটা তৈরি করা হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন ফর্ম করার জন্য, এক্সপার্ট ওপিনিয়ন ফর্ম করার জন্য। একজন মেয়র তিনি একজন পলিটিক্যাল এক্সিকিউটিভ, সেই পলিটিক্যাল এক্সিকিউটিভের সেই জন্য এই যে এমবিসিতে কোনো পলিটিক্যাল এক্সিকিউটিভ বা নন এক্সপার্ট লোক রাখা হয়নি, সব এক্সপার্ট। আমি শুধু যোগ করব, খানিকক্ষণ আগে মেয়রকে বলতে শুনলাম যে এটা আমার দেখার কথা নয়, প্রাক্তন মেয়রকে,
এটা আমার দেখার কথা নয়, তাহলে সই কেন? একদমই। যে জিনিস দেখারই কথা নয় তাতে তার সই কেন? এবং 1 নম্বর। 2 হচ্ছে মানুষের বোঝার জন্য একটু বলে দিই, এটা হচ্ছে এই মিটিংটা হয়েছিল শুধুমাত্র এই শম্ভুনাথ বেহরা, যিনি পার্টনার বেহরা ব্রাদার্স, মানে যারা এইটা লিজ নিয়েছিল তাদের, অর্থাৎ একটা স্পেসিফিক কেসের ক্ষেত্রে একটা মিটিং না, হয়েছে, তার সঙ্গে মেয়রের তো কোনো না, ইনভলভমেন্টের জায়গাই নেই। এই যে এমবিসি এর ফাংশন আছে, হ্যাঁ, এবং সেটা রুল 38 এ বলা আছে যদি 500 স্কয়ার মিটার বা তার বেশি বিল্ডিং এর হয় তাহলে এখান থেকে স্যাংশন নিতে হবে। এমবিসি একটা অপিনিয়ন দেবে, তার কারণ তারা যেমন সোয়েল টেস্ট, তারপরে আর্কিটেকচারাল তার যে কম্পিটেন্সি আছে কিনা সমস্ত কিছু এক্সপার্ট বডিজ দেখেন। সেই জন্য দেখুন প্রতিটি ফিল্ড থেকে এক একজনকে এক্সপার্ট নেওয়া হয়েছে। সেই জন্য এই এক্সপার্ট বডিতে সেখানে পলিটিক্যাল এক্সিকিউটিভের কোনো জায়গা নেই। তারা কি করবে, তারা ওপিনিয়ন করে মেয়র ইন কাউন্সিলে পাঠাবে, মেয়র ইন কাউন্সিল তারপরে স্যাংশন দেবে। কিন্তু এখানে দেখছে অদ্ভুত, আমি জানি না সেটা পরের সই না আগের সই, এটা তো মানে একটা ফটোকপি। কিন্তু এমবিসি না, প্রাক্তন মেয়র একবারও বলেননি এটা আমার সই নয়। তিনি বলেছেন আমার দেখার কথা নয়, কিন্তু যদি দেখার কথা না হয় তো ওনার সই কেন? একদমই। সেই জন্য এমবিসিতে একেবারে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেসিক্যালি এমবিসিটা প্রপারলি ফাংশন হয়েছে কি হয়নি সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তার কারণ যদি কেউ তাদের মানে যারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এবং অপরদিকে ফিরহাদ হাকিম তিনি তো মন্ত্রীও ছিলেন, দপ্তরের মন্ত্রীও ছিলেন, তাহলে একজন যিনি রাজ্য সরকারের প্রতিনিধি এবং তিনি মেয়রও বটে, তিনি মেয়রও বটে, তিনি একই সঙ্গে বিল্ডিং এর এমআইসিও বটে, এবং পুরো নগর উন্নয়ন মন্ত্রী তো বটে। এবং ভাবুন সেই কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে, পুলিশের প্রতিনিধি আছে, ফায়ারের প্রতিনিধি আছে, এনভায়রনমেন্টের প্রতিনিধি আছে। এবার সেখানে বসে যদি ধরুন কেউ একজন এরকম একজন ব্যক্তি যিনি যদি বলে দেন না এটা ঠিক কোনো ডিভিয়েশন নেই বা কোনো প্রকার ভায়োলেশন হয়নি, কারোর পক্ষে বলা সম্ভব যেন ভায়োলেশন হয়েছে। সেই জন্য একটা এক্সপার্ট বডি তৈরি করা হয়েছে। এই কারণেই একটা আমাদের আইনি পরিভাষায় বলে লেজিসলেটিভ ইন্টেনশন। লেজিসলেটিভ ইন্টেনশন যদি এটা হয় যে আমরা একটা এক্সপার্ট ওপিনিয়ন নেব, তারপর সেই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারপরে অ্যাডজাস্ট করবে কে, মেয়র ইন কাউন্সিল, যারা কিন্তু পলিটিক্যাল এক্সিকিউটিভ। ফলে এক্সপার্ট ওপিনিয়ন, দেন পলিটিক্যাল এক্সিকিউটিভ, দেন স্যাংশন প্ল্যান, দেন ইলেকশন, একটা বিল্ডিং ইলেকশন। এক্ষেত্রে কিন্তু সেই আইন এখন প্রাইমা ফেসি যা মনে হচ্ছে সেই আইনের সম্পূর্ণ ভায়োলেশন হয়েছে, সেখানে কিন্তু আইনের মান্যতা। একটা লাইন বলবো, এই যে ফিরদৌস বারবার বলছে না যে মেয়রের সইটা কেন, মেয়রের সইটা এই কারণে, ওই সইটা পড়লে পরে এই যারা এক্সপার্ট বসে আছে তারা মুখে সেলোটেপ লাগিয়ে নেবে। আমি আপনাকে বলি করবে কতটা নির্লজ্জ। কদিন আগে এরা ছিল এখন বলছে এই প্রশ্নের বলুন সুদীপ সাইকেল চোর বলুন কি বলছি কালি অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট। আপনি তো সব কালী ব্যানার্জি তার বিরুদ্ধে ক্যামাস্ট্রিট থেকে এফআইআর ছিল, ক্যামাস্ট্রিটে ওরা মুখ্যমন্ত্রী বলেছে তার বিরুদ্ধে ক্যামাস্ট্রিট থেকেই অভিযোগ করা হয়েছিল। আজকে কালীকে ডিটেইন করা হবে, কালীর মালিককে কালী ডিটেইন, এখনো গ্রেফতার নয়, যখন গ্রেফতার হবে নিঃসন্দেহে জানাবো। একেবারে কর্পোরেশনের রুল ধরে ফিরদৌস বলল যে কোন কোন বিভাগের কোন কোন এক্সপার্টদের সেখানে থাকার কথা, কিন্তু এই মিটিংয়ে অর্থাৎ 20শে নভেম্বর 2025-এর মিটিংয়ে কারা কারা ছিলেন আমি সেই প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে চূড়ান্ত অনিয়মের জন্য তারাতলায় এই এতগুলো মানুষের মৃত্যু হলো, এবং বিশেষজ্ঞরা সবাই একমত যে একদিকে অনিয়ম, অন্যদিকে নজরদারির গাফিলতি এবং তার সঙ্গে গভীর আর্থিক দুর্নীতি থাকলেও আশ্চর্য হবেন না। সামনে আসবে কিনা, কতটা সামনে আসবে সে তো ভিন্ন প্রশ্ন। দেখুন 4 ইঞ্চি গাঁথনি দিয়েছে, 4 ইঞ্চি গাঁথনিতে হয় এত বড় বিল্ডিং এ? জল দেওয়ার সময় যখন ঢালাইটা হচ্ছিল তখন কাঁপতো, আবার এই একটা ভূমিকম্পর মতো লাগতো। আমি মনে করতাম গরমে তো মনে হয় মাথা কাঁপছে, এরকম আমি মনে করতাম। মাথার উপর ভেঙে পড়ল আকাশ, চলে গেল প্রাণ, পেটের দায়ে চলে গেল প্রাণ। দায় কাদের? কোথায় ঘাটতি ছিল? কোথায় নিয়ম মানা হয়নি? এই প্রেক্ষাপটের সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। সূত্রের দাবি বন্দর কর্তৃপক্ষের জমি লিজ নিয়েছিল বেহরা ব্রাদার্স। লিজ নেওয়ার পর নির্মাণের প্ল্যান জমা পড়ে কলকাতা পুরসভায়।
যে প্ল্যান জমা পড়েছিল তাতে সই ছিল পুরসভা অনুমোদিত আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের, কিন্তু সূত্রের দাবি তখনও সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা করা হয়নি, কারণ এই জায়গায় আগে অন্য নির্মাণ কাঠামো ছিল। আগের কাঠামো না ভাঙলে মাটি পরীক্ষা করা হয় না, তাই সয়েল টেস্ট ছাড়াই জমা দেওয়া হয়েছিল প্ল্যান, দেওয়া হয়েছে ফিজও। এক্ষেত্রে যেটা হয়েছে কোনো কিছু মানা হয়নি, শুধু অনুমোদনটা নিয়েছে কলকাতা কর্পোরেশন। কবে সয়েল টেস্ট হলো, কবে স্ট্রাকচার ডিজাইন হলো, কোনো কিছুই নেই। এবং কলকাতা কর্পোরেশনের যে ইউডিপিতে আমাদের আপলোড করতে হয় স্ট্রাকচারাল ডিজাইনটা, কিছুই করা নেই। যিনি এটার প্রজেক্টার কোঅর্ডিনেটর ছিলেন আর কি, তিনি কাউকেই জানায়নি। ওটা নিজেরাই যে কন্ট্রাক্টর, তিনি কাউকে দিয়ে তার ব্যক্তিগত উদ্যোগে তিনি করিয়েছেন, কিন্তু এটা নিয়ম নয়। নিয়ম হলো নির্মাণের অনুমতি দিলে সেই কাজের অগ্রগতি পুরসভার পোর্টাল ইওডিবিতে আপডেট করতে হয়, আপলোড করতে হয় সয়েল টেস্টের রিপোর্ট। কিন্তু বাস্তবে যেটা হয়েছে সেটা মারাত্মক। গোডাউনের প্ল্যানে আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সই থাকলেও সয়েল টেস্ট বা নির্মাণ কাজ শুরুর কোনো তথ্যই পুরসভার পোর্টালে আপলোড করা হয়নি। তারপরও গোডাউন নির্মাণ হচ্ছিল কি করে? প্রাণ দিয়ে যার খেসারত দিল এতগুলো মানুষ। কলকাতা পুরসভার পোর্টালে যেহেতু তথ্য আপলোড করা হয়নি, তাই এটাও বোঝা যাচ্ছে না যে বিপর্যয়ের ঘটনাস্থলে নির্মাণের আগে মাটি পরীক্ষা হয়েছিল কিনা এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের নির্দেশ মতো কাজ হচ্ছিল কিনা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে অনুমোদিত আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সাইট পরিদর্শন করলেন না কেন? দ্বিতীয়ত, যদি তারা দেখতেন তাদের নির্দেশ অমান্য করেই নির্মাণ কাজ হচ্ছে, তাহলে তারা প্রজেক্ট ছেড়ে বেরিয়ে গেলেন না কেন? সেক্ষেত্রে পুরসভা প্রজেক্টটি বন্ধ করে দিতে পারত। পুরসভার যে সমস্ত বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দেখার কথা ছিল, তারাই বা এই অবৈধ কারবার দেখলেন না কেন? তারাতলার গোডাউনের যে প্ল্যান কলকাতা পুরসভার কাছে জমা পড়েছিল, তাতে আর্কিটেক্ট হিসেবে সই করেছিলেন সুপ্রতিম চৌধুরী, এবং এটাই হচ্ছে তার সংস্থা নেক্সাস। যদিও তিনি ফোনে জানাচ্ছেন যে তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, কিন্তু তিনি এটা জানিয়েছেন যে তিনি পুরসভায় প্ল্যান জমা করেছিলেন, আর্কিটেক্ট হিসেবে সইও করেছিলেন, কিন্তু পরে যে কাজ হয়েছে সে কাজের ব্যাপারে ক্লায়েন্ট কিন্তু তাকে কোনো কিছু জানায়নি। না, প্ল্যানিং একদম সব আইন মতো সব ফলো করে প্ল্যান দেওয়া হয়েছিল, প্ল্যান সাবমিট করা হয়েছিল। কেএমসির হাইয়েস্ট বডি যেটা মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি, তারা রিভিউ করে প্ল্যান স্যাংশন দেয়। কিন্তু এটা আর্কিটেকচারাল ড্রয়িং শুধু আমরা সাবমিট করেছিলাম, আমরা কোনো স্ট্রাকচারাল ড্রয়িং সাবমিট করিনি, কারণ ওখানে এক্সিস্টিং স্ট্রাকচার ছিল। তো তারপর আফটার অ্যাপ্রুভাল আমার এই ভদ্রলোক যিনি ক্লায়েন্ট, উনি আর যোগাযোগ করেনি। 2024-এর 17ই মার্চ গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার পর পুরসভার তরফে একটি পোর্টাল চালু করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ইঞ্জিনিয়াররা নির্দিষ্ট এলাকায় ঘুরবেন এবং কোথাও বেআইনি নির্মাণ হলে সেটির ছবি তুলে পোর্টালে আপলোড করবেন। কিন্তু তারাতলার ক্ষেত্রে তা করা হয়নি। তাহলে পোর্টালের কি আদৌ কোনো গুরুত্ব আছে? প্রশ্ন তুলে দিল বুধবারের বিপর্যয়। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি রাজনীতিবিদদের কথায় আবার আসব, কিন্তু এই একই অভিযোগ শীর্ষ আমলা এবং সিনিয়র সরকারি অফিসারদের ওপরও সমানভাবে বর্তায়। এমবিসি অর্থাৎ মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির সদস্য কারা থাকতে পারেন সে কথা ফিরদৌস আমাদের বলেছে। 20শে নভেম্বর 2025 সালের রেজলিউশন কি বলছে, সেদিন কারা কারা ছিলেন? খোদ মিউনিসিপ্যাল কমিশনার, ডিজি বিল্ডিং, কলকাতা পুলিশ কমিশনারের প্রতিনিধি, কেএমডি এর প্রতিনিধি, পরিবেশ বিভাগের প্রতিনিধি, দমকল বিভাগের প্রতিনিধি, কেউ বাদ নেই। আজ মুখ্যমন্ত্রী বলছেন কোট আনকোট ইঞ্জিনিয়ার যাদের নাম আছে এটা খুঁজে পাওয়া গেছে: আমিনুল শেখ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নির্মলেন্দু সর্দার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রঞ্জন দাস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এই কাজের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করেননি। মুখ্যমন্ত্রী বলছেন আমি পুরো ফ্যাক্ট ফাইন্ড করেছি। এর পরের মুখ্যমন্ত্রীর বাক্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারী বলছেন কোনো ছাড়াছাড়ির সিন নেই। কিন্তু আমার পরের বক্তা কলকাতা পুরসভার লাইসেন্সপ্রাপ্ত বিল্ডিং সার্ভেয়ার অংশুমান সরকার, তার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে ঘটনা, 11টা মানুষের প্রাণ চলে গেল, আরও প্রচুর মানুষ মৃত্যুর সঙ্গে কার্যত এই মুহূর্তে পাঞ্জা লড়ছেন, এই ঘটনায় কোথায় কোথায় বেনিয়ম আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, সবাইকে নমস্কার যারা এখানে প্যানেলে আছেন। এই প্ল্যান যেটা স্যাংশন হয়েছে ইজ অফ ডুইং বিজনেস ইউডিপিতে, সেই অনুযায়ী কিন্তু সঠিকভাবেই গেছে। এবং এটা যেহেতু এটা ল্যান্ড এরিয়া আপনার প্রায় 7000 স্কোয়ার মিটার, অনেক বড় ল্যান্ড এরিয়া, সেই জন্য এটাকে এমবিসিতেই যাইছে। এমবিসি পাস হয়েছে
এবং তারপরেতে এমআইসি হয় যেটা আপনারা আলোচনা করছিলেন যে যেখানে মেয়র সই করেছেন, এটা আমাদের দীর্ঘদিন প্রোটোকলেই আমরা দেখছি এমবিসি তারপরে এমআইসি। এই ফাইল শুধু একটা যায়নি, আমাদের এমবিসিতে 20টা থেকে 30টা করে ফাইল ওঠে। এইটা পার্টিকুলার প্রত্যেকটা ফাইলেই এরকম নাম দিয়ে রেজলিউশন হয়। যে ফাইলটা এটা দেখছেন হলেই সব কটা, মানে এই ফাইলের ক্ষেত্রে কি কি রেজলিউশন হয়েছে ওখানে লেখা থাকবে, সেটাই ক্লিয়ার হয়েছে, সেটাই সই। এটা যেহেতু হয়েছে বলে আপনারা এটা নিয়ে আলোচনা করছেন, ওই দিনে হয়তো দেখুন 30খানা ফাইল আপনার হয়েছে, ওই 30টা ফাইলই আবার গেছে এবং তারপর কিন্তু এই স্যাংশন হয়েছে। এবার আপনাকে দেখুন এখানে পারমিটে পরিষ্কারভাবে যেটা কলকাতা কর্পোরেশনের আমাদের ইনফ্রাস্ট্রাকচারে এই যে স্ট্রাকচারাল ডিজাইনটা আমাদের এমপ্যানেল যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে তাদের ওপর ছেড়ে দেওয়া হয়, স্ট্রাকচারাল ডিজাইন চেক হয় না। যে কোনো ওইখানেতে যে এমবিসি হয় দেখবেন কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নেই, এটা আমাদের পলিসিগতভাবে চেঞ্জ করবে নতুন সরকারের কাছে, শুভেন্দুবাবুর কাছে আমাদের এটা আবেদন রইল। এখানে স্ট্রাকচারাল দেখার কোনো জায়গা নেই, এখানে শুধু দেখে আর্কিটেকচারাল পার্টটা, মানে আপনি ঠিকমতো নিয়মকানুন ছেড়ে করেছেন কিনা। এবং যখন দেখবেন এই যে পারমিট দেয় এখানে পরিষ্কার লেখা থাকে, লেখা আছেও, আপনাকে দিতে পারি, সেখানে রঞ্জনবাবু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার সই করেছেন যে স্ট্রাকচারাল যখন কাজ চালু করবে, আপনি স্যাংশনটা নিয়ে নিলেন, ওখানে এই স্যাংশনটা হচ্ছে কন্ডিশনাল স্যাংশন, মানে ওখানে একটা এক্সিস্টিং স্ট্রাকচার ছিল, সে কারণে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ড্রয়িং সয়েল রিপোর্ট দেবে না, দিতে পারে না, কারণ আমার জমি খালি না হলে আমি তো সয়েল করতে পারবো না। এটাকে বলে কন্ডিশনাল স্যাংশন, অর্থাৎ এই বাড়িটা তুমি আগে ভাঙবে, ভাঙার পর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা সয়েল এক্সপার্টও আছেন, সয়েল এক্সপার্ট ওখানে সয়েল টেস্ট করবে, তারপর স্ট্রাকচারাল ডিজাইন হবে, সেইটাকে আপলোড করতে হবে আমাদের পোর্টালেতে, আমি কর্পোরেশনকে জানাবো, তারপর কাজ চালু হবে। এইটা হচ্ছে আমাদের নিয়ম। এখানে যে গাফিলতিটা যেটা হয়ে গেছে দেখুন, এর মধ্যে একটা মিডলম্যান ঢুকে গেছে। আচ্ছা, এবং শুধু এটাই নয়, কলকাতার এই জায়গাতে এই সিন্ডিকেটটা অ্যাকচুয়ালি কাজ করছে এই জায়গাতে আমাদের সাথে, ধরুন যে বড় বড় বিজনেস ওনাররা আছে, এই মাঝখানে একটা সিন্ডিকেট ঢুকে গেছে। তার কি করছে, এই বড় ফাইলগুলোর জন্য ধরুন এনভায়রনমেন্ট থেকে পাস করাতে হচ্ছে, আরবান ল্যান্ড সেলিং থেকে আসতে হচ্ছে, তা বিল্ডিং তো সবার শেষে, ফায়ার ডিপার্টমেন্ট, এই যে 4-5টা ডিপার্টমেন্ট ঘুরতে হচ্ছে, এই যে লিয়াজনিংটা এই মিডলম্যানটা করছে। আমরা ড্রয়িংটা করে সব কিছু রেডি করে দিলাম, আমার কাছ থেকে নিয়ে নিল, ও কোম্পানির তরফ হয়েই কাজ করছে, কিন্তু মিডলম্যানটা ওই করে আনছে। হ্যাঁ, নয়তো টাকাটা তো ভাগ করা যাবে না। আমি সেই প্রশ্নটা যাচ্ছি না, আমি সেইটাই তো এটা হয়ে যাচ্ছে, বলতে পারবেন না, ঠিক আছে, না, মিডলম্যান এই কাজটা করছে। এখানে গাফিলতিটা দুটো, সিস্টেমটা বুঝাও, 4 জন লোকের কাছে গিয়ে পাস করিয়ে গেলে আমার চেয়ে সজল দায় ভালো এক্সপিরিয়েন্স, কেন অনেক দিনের দীর্ঘদিনের উনি কাউন্সিলর। একটা আরবান ল্যান্ড সেলিং থেকে ফাইল বার করা বা আপনার ফায়ার থেকে ফাইল বার করতে গেলে মানে একটা 6 মাস, কোনোটা 5 মাস, ঠিক আছে। ফায়ারেও এখনো পর্যন্ত ফায়ারে ধরুন আমাদের যে ফাইলগুলো এখন সেটা দ্রুত হচ্ছে, কোথায় আপোষ করে, কিসের শর্তে, সেটাও তো দেখতে হবে। যেদিন 4 তারিখ হ্যাঁ শুধু মানে আসার পর এখন তবু ফাইলগুলো বেরোচ্ছে, আপনাকে বলছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের এখন কাজ বন্ধ করে দিতে হয়েছে, কিছু করার নেই, বেরোচ্ছিল কাজগুলো, বেরোচ্ছিল। এখন এই কাজগুলো হয়ে আসছিল, এইগুলো ডিপার্টমেন্টাল হয়েছিল। এইবার কি হলো, এ তো স্যাংশনটা করে নিল, স্যাংশন করে নেওয়ার পর এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে, এবং যিনি আর্কিটেক্ট, খুব স্বনামধন্য আর্কিটেক্ট, নামটা বলছি না, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিজে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন বড় 4-5-এর, তারপর রিটায়ার করার পর এখন তিনি লাইসেন্স নিয়ে করছেন, উনি নিজে জিওটেক ইঞ্জিনিয়ার, ঠিক আছে, কলকাতা কর্পোরেশন সবসময় থাকেন উনি, তাকে জানানো পর্যন্ত হলো না, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবার কি করলো, এদের যে সিন্ডিকেট চলছে, আমি নামটাও বলে দিই, ওখানকার কাউন্সিলর আনোয়ার বাবু, এইখানে আনোয়ার খান, যিনি কালকে একেবারে স্থানীয় লোকের কাছে ঘাট ধাক্কা খেয়েছেন, হবেই, ওখানে মানুষকে ঢুকতে দেয় না। গার্ডেন রিচ কাণ্ডে আপনার মনে আছে কিনা, আমি 7খানা বাড়ির স্যাংশন তুলেছিলাম, এই একটাই কারণে ওখানে ঢুকতে দেওয়া হয় না। ওনারের সাথে আমাদের এই জায়গাটায় আসতে দেওয়া হয় না, ওনার ফোন করছেন আপনি আসুন, কিন্তু আমরা যেতে পারছি না, এই জায়গাটা হচ্ছে এদের জায়গা। এই যে সিন্ডিকেট আছে, একটা জায়গায় একসাথে 20টা-25টা করে ছেলে চলে আসবে, এরাই কাজ করবে। একটা আমাদের যে কন্ট্রাক্ট, একটা কনস্ট্রাকশনে, সেই কন্ট্রাক্টে স্যার ভালো বলতে পারবেন, এটা
যে একটা এক সেকেন্ড, একটা মিল আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একজন ব্যক্তি মানুষ, সে বাড়ি করতে গেলে বা বাড়ি সারাতে গেলে ঠিক যেমন তার ব্যক্তি পরিসরে সিন্ডিকেট ঢুকে পড়ছে, এটা বড় বাণিজ্যিক নির্মাণ, কিন্তু সেখানেও একইভাবে সিন্ডিকেট ঢুকে পড়ছে, যার ফলে তার অবধারিত ছিল না যে আমরা যে কাজগুলো, বিশেষ আমরা তো কনসাল্ট, তাকেও আপনি আসতে দেবেন। এই যে কন্ট্রাক্টরকে ধরুন এই কাজটা দিয়েছে, এবার সেই নিজের মতো এটা বানিয়ে ফেলেছে, কাউকে জানাবার প্রয়োজনও করে। এইবার প্রশ্ন হচ্ছে, যেটা আমি একটা শুভেন্দুবাবুর কাছে এইটুকুনি শুধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই 15 বছরেতে আমাদের ডিপার্টমেন্টে অনেক এসেই মানে শূন্যপদ প্রচুর। একটা এসএইকে 3টে থেকে 4টে ওয়ার্ড সামলাতে হয়, তাকে দিয়ে আমি সমস্ত রকম, ইভেন এই যে ধরুন করতেই হবে, কিছু করার নেই, অন্নপূর্ণা ভান্ডার বলুন, মানুষের সাহায্যে তাকে যেতে হচ্ছে। এই যে কোর্ট কেস হচ্ছে, সেখানে তাকে দৌড়াতে হচ্ছে, 7টা 8টা অব্দি এই ছেলেগুলো কাজ করে, 7টা 8টা অব্দি। এক্সিকিউটিভ নিজে কালকে রঞ্জনবাবু যার কথা বলেছেন, আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কীভাবে রিপোর্টটা গেছে, আগে এইটা একটু দেখা উচিত। খুব মেন্টাল প্রেশারে এরা কাজ করেন। এইবার এদের পক্ষে মানে যেতে পারে না, ওই যে পোর্টের যে জায়গাটা আছে না, আপনি যদি যান গাড়ি নিয়ে, রাস্তা যদি যান, আপনার মানে আমার পরিষ্কার প্রশ্ন, কোন ফাইলে সই করে তিনি বলেছেন যে আমি না যেতে পেরে আমি সই করছি, না যেতে পেরে আমি অ্যাপ্রুভাল দিচ্ছি? আমি বলছি আজকে 11টা লোকের মৃত্যু হয়েছে, আজ তো প্রশ্ন উঠবেই। এখন তো মেন্টাল প্রেশার বললেও হবে না, সিন্ডিকেট বললেও হবে না। সাধু চাইলেও আপনি সাধু থাকতে পারবেন না, পয়সা আপনাকে খেতেই। আমি বলছি সজল, ওনার কথায় আমি একমত, আমি দ্বিমত হচ্ছি না, কিন্তু আমার বক্তব্য, আমার সিস্টেমটা ফল্টি এবং সেই সিস্টেমটা মানুষের প্রাণ কেড়ে নিলে তখন আমি বলছি যে আমার উপর প্রেশার আছে। কোন ফাইলের নোটে তিনি লিখেছিলেন? বলছি ওখানে তো একটি ব্যক্তির সই নেই, ওখানে শুধু ফিরহাদ হাকিমের সই নেই, আরো যত এক্সপার্টরা তারাও সই করেছে, অতএব দায়িত্ব তাদের। ডিজি বিল্ডিং এর সই আছে, ডিজি বিল্ডিং সই করেছে। মুশকিলটা যেটা হচ্ছে যে আপনাকে যদি পুরসভায় থাকতে হয়, আপনাকে যদি এই ডিপার্টমেন্টে, একটা ইঞ্জিনিয়ার তো আর জলে গিয়ে কাজ করতে পারবে না, কনজারভেন্সিতে গিয়ে কাজ করতে পারবে না, এই লোকটাকে যদি ওখানে থাকতে হয়, তাকে করাপশনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। দুটো প্রবলেম আছে জানেন তো, একটা হচ্ছে করাপ্টেড পলিটিশিয়ান একরকম জিনিস, আর করাপ্ট পারসন ইন পলিটিক্স এটা হচ্ছে দ্বিতীয়টা, আরো বড় মারাত্মক। অংশুমান বাবুকে ধন্যবাদ, উনি একদম নাম বললেন। আমি পরের রিপোর্টে আসব, সেটা হচ্ছে ববি হাকিম, আসগর এবং আনোয়ার। একেবারে পরিষ্কার, সজলদের দল অফিসিয়ালি আজকে অভিযোগ করেছে যে এই নেক্সাসই হচ্ছে অনিয়মের মূল সূত্র। আমি জানি না সত্যি কতটা কি, কিন্তু কারা এরা, কে এই আসগর এবং আনোয়ার? দেখুন তো, খোদাল করে পুরু করে বার করলাম, তিনজনের বার করে দেখছি কালো কালো হয়ে গেছে তারা। হ্যাঁ, আর একটা হাত খালি দেখাচ্ছিল, পা দুটো চাপা, হাত দেখিয়েছে। কি ভয়ঙ্কর দৃশ্য বলে বোঝানো সম্ভব নয়। মানুষ শেষ, স্বপ্ন শেষ, পরিবার শেষ। কিন্তু কাদের অশুভ আতাতে এই পরিণতি? আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে, এতে সবচেয়ে প্রথম দোষী হচ্ছে জনাব ফিরহাদ হাকিম, আর তারপরে হচ্ছে যে 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান। আয়ে আসগর, আয়ে আনোয়ার, আয়ে আতাত। তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনায় উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খান, এই দুজনের নাম। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে যে গোডাউন, সেটি তৈরির দায়িত্বে ছিলেন খিদেরপুরের বাসিন্দা আসগর হোসেন। আর যে জায়গায় এই বিপর্যয় ঘটেছে, অর্থাৎ কলকাতা পুরসভার 80 নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হলেন আনোয়ার খান। এই দুজনের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্কের অভিযোগ উঠে আসছে। গভর্নমেন্ট আন্ডারটেকিং ল্যান্ডে কেউ উইথাউট পারমিশন, উইথাউট মেয়র, যে এর আগে মেয়র ছিলেন জনাব ফিরহাদ হাকিম সাহেব, 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান, এরা সব এই ম্যাটারে জড়িত আছে। তার মানে ফিরহাদ হাকিম বলুন বা আনোয়ার খান বলুন, এরা তো পুরোটা জানতেন। নিশ্চয়ই জানতেন, এত বড় কাজ আসগর নিজের ইচ্ছে মতন যে ওখানে করিনি, উইথাউট পারমিশনে করিনি, এসব উপর মহলের লোক ছিল, এরা অর্ডার করেছে, পারমিশন দিয়েছে, তবেই এই কাজটা করেছে। খিদিরপুরের ভূকৈলাস রোডের বাসিন্দা আসগর হোসেন ঠিকাদারি প্রমোটিং করতেন। সূত্রের খবর, তারাতলায় বেহরা ব্রাদার্সের এই গোডাউনটি তৈরির দায়িত্বে ছিলেন তিনি। বুধবার গোডাউন বিপর্যয়ে মৃত্যু হয়েছে তাঁরও। আসগরকেও খুঁজছি, যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, কি করে এই
এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে, বের করতে হবে। তারাতলায় ধ্বংসস্তূপের মধ্যে যে হলুদ হোর্ডিংটা দেখা যাচ্ছে অয়ন ট্রেডার্স লেখা, এখানে যে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরটি আসগর হোসেনের। স্থানীয় সূত্রে দাবি এই আসগর একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার ঘনিষ্ঠ। ফিরহাদ হাকিম থেকে শুরু করে জাভেদ খান, সৌগত রায়, তৃণমূলের একাধিক দাপুটে নেতার সঙ্গে ছবি রয়েছে তার। এই ছবিতে আসগর হোসেনের সঙ্গে ফিরহাদ হাকিম ও ৮০ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান দুজনকেই দেখা যাচ্ছে। আসগরও চাপা পড়েছেন। এই আসগরের সঙ্গে স্থানীয় যিনি প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং আপনার প্রচুর ছবি রয়েছে। হ্যাঁ, আমি জনপ্রতিনিধি, আমার সাথে সবার ছবি। রিসেন্টলি আমি শুনলাম যে উনি বিজেপি জয়েন করেছেন। যদিও ফিরহাদ হাকিমের এই দাবি মানতে নারাজ স্থানীয়রা। ববি হাকিম বলছে, ববি হাকিমের কায়দাই আছে এইটা যে কাপড় ছিঁড়ে যাবে তাকে বাদ দিয়ে দেবে। মেন কালপিট আছে ববি হাকিম, আনোয়ার খান মেন কালপিট। যত দোষ এখন আসগর ভাইয়ের মাথায় চাপাবে। ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে ওনার অনেক ফটো আছে। আনোয়ার খানের সঙ্গে ফটো পাবেন। তাহলে ও কি করে বলছে ও বিজেপিতে চলে গেছে, ও টিএমসির লোক না। ওনার স্বভাবই এই, যদি কোনো অপরাধ কেউ করে ওনার দলের লোক পরিষ্কার উনি ডিনাই করে দেয় যে উনি আমার লোক না, আমার পার্টির লোক না। বুধবার দুর্ঘটনাস্থলে গেলে বাধার মুখে পড়েন ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। তাকে ধাক্কাধাক্কি করেন স্থানীয়দের একাংশ। অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।